তান্ত্রিক লিমার বাড়িতে এসে চমকে উঠল। বলল, লিমার উপর খারাপ জিনের নজর পড়েছে। ৭১টা জিন একসাথে লিমার উপর নজর দিয়েছে। এ কথা শোনার পর সবাই বিস্মিত হলো। কেউ কেউ কথাগুলো অবিশ্বাস করলো, বেশিরভাগ মানুষ সেটা বিশ্বাস করলো। তান্ত্রিক এসেছে খবর পেয়ে এলাকার সবাই এসে জড়ো হয়েছে। মহিলারা, বাচ্চারা, মুরব্বীরা সবাই এসেছে। এদের সাথে তুহিন ও আমজাদও এসেছে। সবাই হা করে লোকটার কথা শুনছে। তান্ত্রিক এরপর লিমার বাবা মাকে বলে লিমাকে এখানে আনতে, ঘরের ভেতরে পাঠায়। কিন্তু লিমা কিছুতেই আসতে চাচ্ছিল না। সে বলছিল, মা দয়া করে এরকম কিছু করো না, আমার এরকম কিছু হয়নি, প্লিজ মা। মায়ের কথায় কাজ হচ্ছিল না। লিমার বাবা গিয়ে বুঝিয়ে বলেন, কিন্তু লিমা কিছুতে ওই তান্ত্রিকের কাছে আসতে চাচ্ছিল না। লিমা বারবার অনুরোধ করছিল, বাবা মা প্লিজ আমাকে ভুল বোঝো না, এটা মিথ্যা কথা, এরকম কিছুই হয়নি, দয়া করে আমাকে ওনার সামনে নিও না। বাবা মা দুজনে লিমার কথায় ভারাক্রান্ত হয়, কিন্তু মেয়ের মঙ্গলের চিন্তা করেই তারা জোর করে লিমাকে তান্ত্রিকের কাছে নিয়ে আসে। তান্ত্রিকের কথা মতো লিমার বাবা ও মা মোট তাদের 4 জন মিলে একটি কক্ষে ঢোকে। জানালা দরজা সব কিছু লাগিয়ে দেওয়া হয়। বাইরে উৎসুক জনতা চুপ করে খামচি মেরে দাঁড়িয়ে আছে। ভেতরে তান্ত্রিক তার কার্যকলাপ শুরু করে। তান্ত্রিক একটি জায়গায় আগুন জ্বালায় এবং আগুনের মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া ধীরে ধীরে নিক্ষেপ করে, যার ফলে কক্ষে যে ধোঁয়া সৃষ্টি হয় সে ধোঁয়ার মাধ্যমে ঘরের ভেতরের আবহাওয়া অনেক বেশি অসহ্যকর হয়ে ওঠে। তান্ত্রিক সহ সবাই কাশতে শুরু করে। তান্ত্রিক লিমাকে তার সামনে আনার আদেশ করে। লিমাকে যথারীতি তার সামনে আনা হয়। একটি চেয়ারের মধ্যে লিমাকে বেঁধে ফেলা হয়। লিমার বাবা ও মা লিমার 2 পাশে দাঁড়িয়ে থাকে। তান্ত্রিক খুব কাছাকাছি এসে জিজ্ঞেস করে, ওই রাক্ষসী, তুই বল কবে এই মেয়ের শরীর থেকে চলে যাবি? এসব শুনে ও তান্ত্রিকের ভয়ানক চেহারা দেখে লিমা প্রচণ্ড কান্না শুরু করে। যদিও লিমা ব্যতীত কেউই সেই কান্নার কারণটা জানতো না। মা বাবা মনে করে এটা লিমার কান্না নয়, ভর করা জিনের কান্না। আর এদিকে তান্ত্রিক তার কাজ চালিয়ে যাচ্ছেন। তান্ত্রিক বলছে, তোকে আমি এরকম শাস্তি দেব যে তুই আরও কোথাও যেতে পারবি না, তুই তাড়াতাড়ি এখান থেকে চলে যা। এসব বলতে বলতে তান্ত্রিক লিমার হাতের উপর পাখা দিয়ে আঘাত করে। লিমা কষ্টে যন্ত্রণা চিৎকার দেয়। বাবা ও মা দুজনে কান্না করছে, কিন্তু করার কিছু নেই। লিমার ভালোর জন্য তাদেরকে চুপ করে সহ্য করে থাকতে হবে। এভাবে অনেকক্ষণ লিমার ওপর নানা রকম শাস্তি প্রয়োগ করার পর আজকের মতো তান্ত্রিক এখানে মুলতবি ঘোষণা করে। তান্ত্রিক চলে যাওয়ার পর লিমার মা লিমাকে ধরে কান্না শুরু করে। মারে, তোর কি হলো? কেন এমন হলো? যার কারণে আমার একমাত্র মেয়েটা, যাকে কখনো একটা ফুলের আঘাত পর্যন্ত দেয়নি, সেই মেয়েটাকে এরকম শাস্তি দিতে হচ্ছে। বাবা ও মা দুজনেই কান্না করে। তান্ত্রিককে পুরো পেটে ভোজন করানোর পর বাড়ির সামনে ঘরটাতে থাকতে দেওয়া হয়। তান্ত্রিক আরাম করে নাক ডেকে ঘুমিয়ে পড়ে। আর ওইদিকে লিমার মা কান্না করছে, লিমার বাবাও কান্না করছে। তারা শুয়ে শুয়ে তাদের মেয়ের দুর্দশার কথা বলছে আর কান্না করছে। ওইদিকে লিমার রুমে লিমাও ঘুমে নেই। সেও দূর আকাশের দিকে তাকিয়ে আছে। হালকা আলোতে চেনা আকাশটাকে এখন বড় অদ্ভুত লাগে তার কাছে। কত সুন্দর একটা জীবন ছিল তার। এই কয়েকদিনের ব্যবধানে সে এখন কোথায় এসে পৌঁছেছে। সে বুঝতে পারে তিশা কতটা যন্ত্রণা পেতে পেতে শেষ পর্যন্ত মৃত্যুবরণ করে। লিমার বান্ধবীরা লিমার অবস্থা দেখে মর্মাহত। তারাও অনেক কষ্ট পেয়েছে। অনেকভাবে তারা লিমাকে বুঝিয়েছে, কিন্তু কোনো ফল হয়নি। তাদের অবস্থাও ভালো নয়। তাদের মনে অনেক দুঃখ। কেন তাদের বান্ধবীদের মধ্যে এরকম অপ্রত্যাশিত ঘটনা ঘটেই চলছে, কিন্তু তবু তাদের একটা জীবন আছে। তারা তাদের সেই জীবনে যোগ দেয়। মাঝে মধ্যে এসে দেখে যায় লিমাকে। তাদের পরীক্ষার আর খুব বেশি দিন বাকি নেই। পড়াশোনার মনোযোগ দেওয়ার চেষ্টা করে। স্কুলে যাবার সময় ও আসার সময় যে কোনো একবার লিমাকে দেখে আসে। তাদের মনে অনেক কষ্ট। ইস, কত সুন্দর করেই না তাদের দিনগুলো কাটছিল। এত হইচই, এত আনন্দ উল্লাস, সব যেন এখন নীরব হয়ে এসেছে। তাদের বিদ্যালয়ে একটা নিয়ম হচ্ছে, এখানে কোনো রকম পাগলামি, আনন্দ উল্লাস করা যায় না। তাই তারা বিদ্যালয়ে থাকার সময় আনন্দ উল্লাস করতে পারতো না। কিন্তু তারা প্রাইভেট রুমে অনেক আনন্দ করত, উচ্ছ্বাস করত। এটাকে স্বর্গ বানিয়ে নিয়েছিল, ভূস্বর্গ। অনেক আড্ডা দিত, অনেক গল্প করত। আর সেই সব স্মৃতি এখন ভয়ানকভাবে তাদেরকে পীড়া দেয়। সুমিতার বাসার নিকটেই নিলয় নামের একজন টিচারের কাছে তারা প্রাইভেট পড়তে যেত এবং এখনও যায়। কিন্তু তখন তিশা, লিমা সবাই সাবলীল ছিল। তারা সেই প্রাইভেট রুমে গিয়ে কত রকম মজা করতো, হিসাব নেই। স্কুলের বাধ্যবাধকতার কারণে তারা অনেক কিছু করতে পারতো না বলে জমে থাকা কথাগুলো, জমে থাকা আনন্দগুলো সেই প্রাইভেট রুমে গিয়ে শেয়ার করত, উল্লাস করত। নিলয় স্যার স্কুলের টিচারদের মতো না। তিনি ছেলেমেয়েদেরকে অনেক সুযোগ দিতেন আনন্দ উল্লাস করার জন্য। তিনি একজন টিচার হলেও বন্ধুর মতো আচরণ করতেন।
যদিও ছেলেমেয়েরা তাকে সম্মানও করতো যথেষ্ট এবং মন খুলে সব বলতে পারতো, যার কারণে তারা আরও বেশি ঘনিষ্ঠ ছিল নীলয় স্যারের সাথে। নীলয় সাহেব মানুষটা খুব সাবলীল ও খুব আনন্দ দিতে জানেন। অবাক করার মতো একটা নিয়ম ছিল ওই প্রাইভেটের। প্রতিটা স্টুডেন্ট ওখানে যাওয়ার পরই চা খেয়ে তারপর পড়তে বসতে হতো। এই প্রাইভেট কোর্সের একটা নিয়ম হচ্ছে স্টুডেন্টরা আসবে, আসার পর চা খাবে, তারপর পড়তে বসবে। এটা বাধ্যতামূলকভাবে প্রতিদিনকার নিয়ম। এখনও প্রাইভেটে এসে চা খাওয়ার পর ক্লাস শুরু হয়, কিন্তু আনন্দ উল্লাস আর আগের মতো হয় না। আজ বুধবার, তান্ত্রিক কার্যকলাপ প্রায় শেষ হতে চলেছে। আর মাত্র 2 দিন পর লিমার অবস্থা ভালো হবে বলে আশ্বাস দিয়েছে তান্ত্রিক। দুপুরবেলা মাঠের পাশে ছোট পুকুর পাড়ে লিমাকে নিয়ে মন্ত্রপাঠ করা হচ্ছে। সবাই খুব আগ্রহের সাথে হা করে তাকিয়ে আছে তান্ত্রিকের দিকে। এলাকার সব মানুষ জড়ো হয়েছে। ঠিক তখন একটা অদ্ভুত কাণ্ড ঘটল। কে যেন বলল, পুলিশ এসেছে, পুলিশ এসেছে। তারা সবাই তাকিয়ে দেখলো পেছনের একটা গাড়ি থেকে বেশ কয়েকজন পুলিশ আসছে এদিকে। পুলিশকে দেখে সবাই অবাক হলো। পুলিশ কেন এখানে আসছে? পুলিশ এসেই তান্ত্রিককে বলল, ইউ আর আন্ডার অ্যারেস্ট। আশ্চর্য ব্যাপার তো, তাকে হঠাৎ করে পুলিশ কেন ধরলো? পুলিশ আরও বলল, এবার কোথায় যাবা চন্দ্রলাল, তোমাকে এবার ধরে ফেলেছি। তান্ত্রিক পালানোর চেষ্টা করে ব্যর্থ হলো। পুলিশরা তাকে এসে ধরলো। পুলিশ এলাকার মানুষদের বলল, আমরা আন্তরিকভাবে দুঃখিত হঠাৎ এসে এরকম একটি কার্যক্রম চালানোর জন্য। আসলে ও একটা ভণ্ড, দীর্ঘদিন যাবৎ মানুষকে ঠকিয়ে বেড়াচ্ছিল। অবশেষে আমরা খবর পেয়ে এখানে ধরতে আসি। হঠাৎ এরকম এটাকে যাবার জন্য আপনারা হয়তো অবাক ও কিছুটা ভয় পেয়ে থাকতে পারেন, সেজন্য আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। ও এরকম আরও আগেও করেছে, এর ভিতরে ভণ্ডামি ছাড়া আর কিছুই নেই। এরকমভাবে মানুষকে অদ্ভুত অদ্ভুত কথা বলে সে হাতিয়ে নিয়েছে অনেক অনেক টাকা। আমরা অনেক দিন যাবৎ ওকে খুঁজছিলাম, কিন্তু কোথাও পাচ্ছিলাম না। অবশেষে আজকে তাকে হাতে নাতে ধরতে পারি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য কৃতজ্ঞতা। এইভাবে পুলিশরা তান্ত্রিককে ধরে নিয়ে যায়। এদিকে এলাকার মানুষ সবাই আবার যেন মনমরা হয়ে গেল। এতদিন তাহলে তার কার্যক্রম এত অবাক হয়ে, এত বিস্মিত হয়ে দেখছিল সে কিনা একটা টাউট। কিন্তু জিন যদি লিমাকে ভর করে না থাকে, তাহলে কেন এরকমটা করতে চেয়েছিল লিমা? সেই প্রশ্নটা আবারও তাদের মাঝে জাগ্রত হয়। এবার তুহিন আমজাদ আরও বেশি প্রচেষ্টা চালায় এর আসল রহস্য কি জানার জন্য। ওইদিকে রাজীব ও সুমি দুজনেই চেঞ্জ হয়ে গেছে। এই যাবৎকালে সকল পাপের ক্ষমা চায় সৃষ্টিকর্তার কাছে। জানে না তাদের সেই পাপগুলো ক্ষমা করার মতো কিনা, বা বিধাতা তাদের ক্ষমা করবে কিনা, কিন্তু তারা খুবই লজ্জিত, অনুতপ্ত। তারা মাফ চায়, ভালো কাজ করতে তারা আগ্রহ প্রকাশ করে, কিন্তু কিভাবে এই সমাজের জন্য একটা উপকার করা যায় তারা ভাবতে থাকে। একদিন সুমি তুহিনকে সন্ধ্যার দিকে ফোন করে। হ্যালো তুহিন। জি, আমি তুহিন, আপনি কি বলছেন? আমি সুমি। ও আচ্ছা, কী জন্য ফোন করেছেন? ভাই, আমাকে ভুল বোঝো না, আমি তোমার সাথে একটা ব্যাপার শেয়ার করতে চাই। তুমি আমজাদকে নিয়ে আমার বাড়িতে চলে এসো। সুমি ফোনে কথা বলার পর আমজাদ ও তুহিন দুজনে সুমির বাসায় আসে। পাশাপাশি রাজীবকেও আসতে বলা হয়। সুমি বলে, আমার কাছে একটা নিউজ আছে। তারা আগ্রহ নিয়ে জানতে চায় নিউজটা কি। সুমি বলে, তার কাছে মাঝে মধ্যে চিঠি পাঠানো হতো রাত্রিতে। জানালার পাশে কেউ একজন এসে চিঠি দিয়ে যায়। তাতে বিভিন্ন সময় সুমিকে বাইরে আসার অনুরোধ লেখা থাকে। এরকম একটি চিঠি সুমি তাদেরকে দেখায়। সেখানে লেখা, প্রিয় আমার একাকী যৌবনে খুব কষ্টে আছি, তুমি একটু বের হবে? আমি তোমার সাথে অনন্তকালে সকল সম্পর্ক আরও বেশি মজবুত করতে চাই। এরকম অদ্ভুত অদ্ভুত চিঠি সুমি দেখায়। সুমি মিথ্যা বলছে না, তারা সেটা জানে। তারা নিজেদের প্রশ্ন করে, এগুলো কার আর কেনই বা রাতে বাইরে আসতে বলা হয় সুমিকে? এর রহস্য কি? এ নিয়ে বেশ কয়েকদিন আলোচনা করে তারা, কিন্তু কোনো একটা ফয়সালা তারা দিতে পারে না। সুমি এর কিছুদিন পর লিমা ও তিশার কয়েকজন বান্ধবীর সাথে আলাপ করে একটা বিষয় জানতে পারে, বেশ অবাক হয় এবং সে সিদ্ধান্ত নেয় এই ব্যাপারটা নিয়ে সে আরও বেশি জানার জন্য প্রচেষ্টা চালাবে। সুমি লিমার বান্ধবী রত্নার বাসাতে গিয়ে ওর সাথে কিছুক্ষণ কথা বলার পর একটা জিনিস দেখে আশ্চর্য হলো। সুমি কথা বলছিল, এর মধ্যে খাতা উল্টাতে উল্টাতে দেখতে পেল রত্নার খাতায় একটি কবিতা লেখা আছে, যেটা হাতের লেখাগুলো সুমির কাছে খুব পরিচিত মনে হলো। কেননা সুমিকে মাঝে মধ্যে মধ্যরাতে যে বাইরে আসতে বলা হয় ও আরও যে সকল চিঠি জানালা দিয়ে ছুঁড়ে দেওয়া হয়, সেই হাতের লেখা আর এটার মধ্যে কোনো অমিল নেই, একদম সেম টু সেম। সুমি কিছুক্ষণ পর রত্নাকে জিজ্ঞেস করলো, আচ্ছা এই লেখাটা কার? রত্না আনন্দের সাথে বলল, এটা আমাদের স্যার নিলয় স্যার লিখেছেন। উনি অনেক ভালো কবিতা লিখতে পারেন। এই 4 লাইনের ছোট কবিতাটা ওনার লেখা। সুমি হাসলো আর বলল, বাহ, তাহলে তো ভালোই। আচ্ছা, এই নিলয় স্যার উনি আবার কে? ওনার নাম তো কখনো শুনিনি। ও আচ্ছা, শোনেননি? উনি তো আপনাদের এলাকার পাশেই থাকেন, আপনাদের বাসা থেকে খুব বেশি দূরে নয়। আপনার তো জানার কথা।
উনি হচ্ছেন কমলপুর হাই স্কুলের ইংরেজি শিক্ষক। ওনার কাছে আমরা ইংরেজি পড়ি। সুমি রত্নাকে কিছু না বলে সে নিজে নিজে চিন্তা করলো এই ব্যাপারে সে খবর নেবে একাই। রত্না ছোট মানুষ, এসব নিয়ে তাদের সাথে কথা বললে তারা অনেক বেশি ভয় পেয়ে যাবে। তারপর দেখা যাবে যে উদ্দেশ্য নিয়ে সে কাজটা করবে সেটার কিছুই হবে না। তাই সে এসব কিছু না বলে আরও কিছুক্ষণ কথাবার্তা বলার পর রত্নার বাসা থেকে নিজের বাড়িতে আসে। সে কমলপুর বিদ্যালয়ের হেডমাস্টারের সাথে কথা বলে জানতে পারে ওখানে নিলয় নামের কোনো শিক্ষক নেই। সুমির আর বুঝতে বাকি রইল না যে এই নিলয় স্যারের মধ্যে ঝামেলা আছে। সে এখন নতুন করে আরেকটা পরিকল্পনা করলো। সে চিন্তা করলো নিলয় স্যারের বাসায় যাবে। রত্নার কাছ থেকে তার ঠিকানা নিয়েছে, যদিও তার বাড়ির কাছে, অথচ এই শিক্ষক যে কবে থেকে এখানে থাকছে সে ব্যাপারে সুমি কিছুই জানেন না। আর জানবি বা কী করে? সে যেরকম বেখেয়ালি হয়েছে আজকাল। ও পাড়ার বড় মাঠের পাশের বাঁশবনটা কেটে ওখানে হারুন ভাইয়া দালান বানিয়েছে, সেটাও সে জানতো না। অথচ এলাকায় সবাই জানে। তো গত কয়েকদিন আগে হঠাৎ করে এরকম দালান দেখতে পেয়ে সুমি অবাক হয়ে বলে, আশ্চর্য, এখানে কীভাবে দালান আসলো? সবাই জানে এখানে অনেক আগে থেকেই দালানের কাজ চলছিল, কিন্তু সে জানে না, অবাক হয়। আসলে সুমি এতটাই কেয়ারলেস হয়েছে যে তার কোনো কিছুই খবর ছিল না এতদিন। কলেজ থেকে সরাসরি বাসায় এসে দরজা লাগিয়ে পড়ে থাকে, এটাই তার রুটিন। অথচ কয়েক বছর আগে কত সুন্দর করে তিরিং বিরিং করে এই এলাকা থেকেও অন্য এলাকার বান্ধবীদের নিয়ে ঘুরে বেড়াতে যেত। জীবনের নতুন নতুন জঞ্জাল যুক্ত বাকি সবই স্মৃতি। সকাল 8টা কি 9টা হবে, সুমি গিয়েছে নিলয় স্যারের বাড়িতে। এই বাড়ির মালিক ছিলেন জনাব ইদ্রিস ভূঁইয়া। ভূঁইয়া তার সপরিবারে ঢাকায় থাকেন। এই বাড়িটা কবে কখন ভাড়া হয়েছে সে ব্যাপারে সে জানে না। গিয়ে দেখে বাড়িটা তেমনভাবে পরিষ্কার করা নেই। সে ধীরে ধীরে বাড়িতে ঢুকলো। চারপাশ নীরব, দরজাটা খোলা। সে ডাক দিল, স্যার বাসায় আছেন? কোনো আওয়াজ পেল না। ধীরে ধীরে সে বারান্দায় উঠল। বারান্দার কর্নারে একটা বিড়াল শুয়ে আছে। তাকে দেখে কীরকম করে যেন ভয়ানকভাবে তাকালো। ব্যাপারটা সুমির কাছে অদ্ভুত লাগলো। সুমি আবার একটু জোর দিয়ে বলল, বাসায় স্যার কি আছেন? মনে হলো ভিতর থেকে কেউ ঘুম জড়ানো কণ্ঠে উত্তর দিল, হ্যাঁ আছি। এখন আবার কে এলে? সুমি বলল, আমাকে চিনবেন না স্যার, আপনার সাথে একটু গুরুত্বপূর্ণ কথা ছিল, যার কারণে এসেছি। নিলয় খালি গায়ে শুয়েছিল। সে একটা গেঞ্জি পরে দরজা খুলে বাইরে বেরিয়ে এলো। অবাক হলো নিলয়। মনে মনে বলল, ও আসছে, উফ, মাথায় নষ্ট। কিন্তু স্বাভাবিক থেকে বলল, তোমাকে তো ঠিক চিনলাম না। আপু তুমি কে? সুমি বলল, স্যার আমাদের বাসা এখানেই। রত্নাদের কাছ থেকে শুনেছি আপনি ইংরেজি অনেক ভালো পড়ান। আমি স্যার আপনার কাছে পড়তে চাই। আপনি যদি কোনো আপত্তি না করেন। আমি কলেজে পড়ি, ইন্টার সেকেন্ড ইয়ার। আর তো বেশি দিন নেই পরীক্ষার, কিন্তু আমার ইংলিশের অবস্থা খুবই জঘন্য। আপনার কাছে আমি পড়তে চাই স্যার, যেভাবেই হোক আমাকে আপনি পড়াবেন। নিলয় বলল, আসলে ইন্টারে কাউকে তো আমি পড়াই না, তবে তুমি যখন এইভাবে বলছো তোমাকে পড়াতে পারি, কিন্তু তোমাকে যে একা পড়তে হবে। আরেকটা ব্যাপার হচ্ছে কি, আসলে ইন্টারে পোলাপান বড় হয়ে যায় বলে ওরা কথাবার্তা কম শোনে। ওরা নিজেদের মতো চলাফেরা করে, যার কারণে ওদেরকে একটু বেশি শ্রম দেওয়া লাগে, যেটা বাস্তবতার কারণে আমি দিতে পারবো না। তুমি যদি তোমার সাথে তোমার আরও একজন বা দুজন ফ্রেন্ডকে নিয়ে আসো তাহলে কিন্তু চাপটা আমার কাছে বেড়ে যাবে, যার কারণে সেটা একটা প্রবলেম হয়ে দাঁড়াবে। তাই আমি মনে করি তুমি যদি পড়তে হয় একা একাই পড়তে হবে, এছাড়া কোনো উপায় নেই। এখন তুমি ভেবে দেখো তুমি একা একা পড়তে পারবে কি না। সুমি তার নিজের উদ্দেশ্য পূরণের জন্য এইসব কথাগুলো মেনে নিয়ে বলল, অবশ্যই স্যার, আমার কোনো সমস্যা নেই। আমার বাড়ি তো খুব বেশি দূরে নয়, আমি একা একাই পড়তে পারবো। নিলয় সুমিকে আগামীকাল 3টায় আসতে বলেছে। সুমি এরপর থেকে যথারীতিভাবে 3টায় ওখানে প্রাইভেট পড়তে যায়। আর এই প্রাইভেটের নিয়ম অনুযায়ী প্রতিদিন প্রাইভেট শুরু হওয়ার আগে সুমিকে চা আর কফি দেওয়া হয়। কয়েকদিন যাবার পর সুমি বুঝতে পারে নীলয় আসলে কোন ধরনের মানুষ। সুমির কাছে ব্যাপারটা পরিষ্কার হয়ে ওঠে, কেননা সুমি লক্ষ্য করেছে মাঝে মধ্যে প্রাইভেট পড়ানোর সময় নীলয় তার হাত ধরার চেষ্টা করে, টেবিলের নিচে দিয়ে তার পা রেখে ঘষা দেয়, তার বুকের দিকে হা করে তাকায়। আর পড়ানোর বেশিরভাগ সময় সুমিকে জিজ্ঞেস করে সে প্রেম করছে কিনা, সে সিঙ্গেল কিনা, তার কি ভালো লাগে, শাড়ি কখন পরে, কপালে টিপ পরলে অনেক ভালো লাগে ইত্যাদি। এমনকি সুমিকে এও বলেছে সুমির ঠোঁটগুলো নাকি অনেক সুন্দর। বেশ কদিন পর সুমিকে নিলয় বলল, আগামীকালকে আমার একটু সমস্যা আছে, এই কারণে তোমাকে 3টার সময় পড়াতে পারছি না। আবার কাল যেহেতু বলেছি তোমার একটা পরীক্ষা আমি নিব, সে কারণে কালকে মিস দেওয়া তোমার ঠিক হবে না। তুমি একটা কাজ করো, তুমি বরং কালকে 5টার দিকে এসো, কেমন? সুমি নিলয়ের মতলবটা খুব ভালোভাবে বুঝলো। সে বলল, হ্যাঁ আমি আসবো।
যদিও তখন প্রায় সন্ধ্যা হয়ে আসবে, কিন্তু সুমি রাজি হলো, কারণ সুমিও চাচ্ছে ব্যাপারটা আসলে কি সেটা সে নিজে জানতে চায়। সুমির মাথা আরেকটা ব্যাপার প্রথম থেকে ঘুরপাক খাচ্ছে। তিনি বাধ্যতামূলকভাবে প্রতিটি স্টুডেন্ট চা অথবা কফি খেয়ে তারপর পড়াশোনা শুরু করতে বলে। কেন? না, আর বেশি দেরি করতে হয়নি, ব্যাপারটা ক্লিয়ার হয়। নীলা অনেক চালাকির মাধ্যমে এই কাজটা করে থাকে। সে প্রতিটা স্টুডেন্টকে চা খেয়ে অথবা কফি খেয়ে তার প্রাইভেট শুরু করে এবং এটা স্টুডেন্টদের অভ্যাসে পরিণত হয়, যার কারণে কোনো স্টুডেন্ট চা বা কফি দিলে তারা দ্বিধাবোধ করে না, নির্দ্বিধায় খেয়ে ফেলে। আর এটাই হচ্ছে নিলয়ের সবচেয়ে শক্তিশালী পয়েন্ট। দিন সুমি 5টার সময় সেখানে যায়, তবে চালাকি করে রাজীব, তুহিন, আমজাদ এদেরকে বলে, তারপরে ওইখানে যায়। যাওয়ার পর যথারীতি তাকে একটা কফি এনে দেয় নিলয়, যেটার মধ্যে মেশানো আছে শক্তিশালী ঘুমের ঔষধ, যেটা খাওয়ার 5 মিনিটের মধ্যে যাকে খাওয়ানো হবে সে অজ্ঞান হয়ে ঘুমাতে থাকবে। আর এরপর নিলয় তার হিংস্র ছোবল তার সারা অঙ্গে বসিয়ে দেবে। সুমি নির্ভয়ে খায়, কারণ সে জানে তুহিন, আমজাদ ও রাজীব ঘরের চারপাশে আছে। তারা যে কোনোভাবেই হোক তাকে লক্ষ্য করছে, অতএব সমস্যা হতে তারা দিবে না। খাওয়ার 4 মিনিট পর সুমির প্রচণ্ড মাথা ব্যথা ও ঘুম পায়। সে ঘুমিয়ে পড়ে। তারপর নিলয় সুন্দরভাবে তার ফোনের ভিডিও অন করে সেট আপ করার পর ধীরে ধীরে নিলয় তার দূষিত জিভ বের করে দিয়ে সুমির দেহের দিকে এগিয়ে যেতে থাকে। কিন্তু না, সুমিকে কিছু করতে পারেনি সে। সঙ্গে সঙ্গে দরজা ভাঙার আওয়াজ হয়। রুমের মধ্যে তিনটা ছেলে একসঙ্গে প্রবেশ করে। তারা নিলয়কে কিলঘুষি লাথি দেওয়া শুরু করে। মারতে মারতে রুম থেকে বের করে উঠানে নিয়ে আসে। নিলয়ের নীল মুখোশটা খুলে যায়। চিল্লাচিল্লি আর শব্দ শুনে এলাকার মানুষ জড়ো হয়ে যায়। ফোন করা হয় পুলিশ স্টেশনে। কিছু সময় পর পুলিশ এসে মারধর থামায়। নীলয় আধমরা হয়ে পড়ে আছে উঠানে। চারপাশে হাজার উৎসুক জনতা। পুলিশের কাছে হস্তান্তর করে দেয় এরা 3জন। পুলিশ তারপর ওকে রিমান্ডে নিয়ে সকল সত্যতা যাচাই করে। তিশার সাথে কিভাবে কী ঘটেছিল, লিমাকে কী করা হয়েছিল সব স্বীকার করে নেয় নিলয়। নিলয়ের বাড়ি কুমুদপুর। এখানেতে একদিনের পথ। নিজ এলাকাতে এরকম কাণ্ড ঘটিয়ে পালিয়ে এখানে এসেছিল নিলয়। ছোট ছোট বাড়ন্ত মেয়েদের প্রতি তার নিকৃষ্ট লোভ। এই লোভের বশবর্তী হয়ে নিলয় স্বীকার করে নেয় নিষ্পাপ মেয়েদের। স্টুডেন্টদের সাথে খুব ঘনিষ্ঠ হয়ে যায় অল্প সময়ে। কম বেতনে প্রাইভেট পড়ায় বলে এরকম অনেক মেয়ে তার কাছে পড়তে আসে, আর সে তাদেরকে প্রতিদিন চা অথবা কফি খাওয়ার একটা অভ্যাস তৈরি করে। এরপর আবার কোনো একটা ইম্পর্ট্যান্ট জিনিস বোঝাবে বলে বা নোট করে দেবে বলে একা একা আসতে বলা হয় নির্দিষ্ট মেয়েকে। তখন ওই মেয়েও গ্রুপ ছেড়ে একা একা আসার পর তাকে চা অথবা কফি দেওয়া হয়। প্রথমত নির্দ্বিধায় উক্ত মেয়েটি চা অথবা কফি খায়, কিন্তু খাওয়ার পর সে বেহুশ হয়ে ঘুমের দেশে চলে যায়। এরপর নিলয় জন্তুর মতো লাফিয়ে পড়ে নিষ্পাপ মেয়ের ওপর। শুধু তাই নয়, ভিডিও ধারণ করে রাখে সেসবের। কারণ মেয়েটা যখন জাগ্রত হয় সে বুঝতে পারে তার সর্বনাশ হয়ে গেছে। তখন যাতে মানুষকে বলে দেওয়া ইচ্ছা আর না করে, সেজন্য নিলয় তাকে রেকর্ড করা ভিডিওটা দেখিয়ে ভয় দেখায়। ঠিক এরকমটা করেছিল তিশার সাথেও। সর্বনাশ করার পর তার ভিডিওটা সে তাকে দেখায় আর বলে, যদি কাউকে কখনো বলে এটা, তাহলে এই ভিডিও সারা পৃথিবীতে ভাইরাল হয়ে যাবে। পৃথিবীর মানুষেরা তোমার সব কিছু দেখে তৃপ্ত হবে। কেউ বলবে না তোমাকে জোর করে এসব করা হয়েছে, কারণ তারা এসব ভাবে না, খালি দেখে। তারা জিভের পানি ফেলবে তোমায় দেখে, মজা নেবে, একে অপরকে পণ্যের মতো লিঙ্ক দেবে। হা হা হা, মজা মজা মজা। এসব শুনে তিশা তখনই মরে গিয়েছিল। লোকলজ্জার ভয়ে প্রকাশ্যে কাঁদতেও পারতো না মেয়েটা, নীরবে কান্না করতো। এই মেয়েটার কত অশ্রু চোখ দিয়ে বেরিয়েছে তার হিসাব জানি না। এরকম ভিডিওয়ে ভয় দেখিয়ে নিলয় তিশাকে অনেকবার পৈশাচিক অত্যাচার করেছে, কিন্তু শেষে আর এসব সহ্য করতে না পেরে তিশা আত্মহত্যা করেছিল। লিমার ক্ষেত্রেও ঠিক সেটাই হয়েছিল। অবশেষে সুমির সাহসী ভূমিকায় ও বুদ্ধিমত্তায় ওই রকম একটা পশুর অত্যাচার দমন হয় সেই গ্রামে। এরপর থেকে আর কোনোদিনও ওইখানে ওই রকম নিলয়ের দেখা আর পাওয়া যায়নি। আবার শান্তি ফিরে এসেছিল সেই গ্রামে। সুখে শান্তিতে বাঁচতে শুরু করেছিল ওই এলাকার সকল মানুষ। পরিশিষ্ট মেয়ে হিসেবে জন্ম যারা নিয়েছো, তোমাদেরই উচিত সবসময় নিজেকে বিপদমুক্ত রাখার, যতটা পারা যায়। পৃথিবীটা বড় অদ্ভুত, কখন কোন মানুষটি তার রূপ চেঞ্জ করে নেবে কেউ জানে না। পৃথিবীর খারাপ মানুষেরা ভালো হয়ে উঠুক, ভালো মানুষেরা আরও সতর্ক হোক, এই প্রত্যাশায় সমাপ্ত করছি।